টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, বাজার বেশ ভলাটাইল যাচ্ছে। মার্কেট ডিরেকশন কোন দিক কী হচ্ছে না হচ্ছে, বিনিয়োগকারীদের মধ্যে এই বিষয়ে একটা কনফিডেন্সের ঘাটতি দেখা যাচ্ছে রিটেল থেকে ইনস্টিটিউশন সব পর্যায়েই। তো এমন একটা পরিস্থিতিতে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রিটায়ার্ড উইং কমান্ডার আহমেদ আসিফ আক্তারকে। আসিফ ভাই, স্বাগতম। ধন্যবাদ বাবু ভাই। তিনি আমাদের বছরের প্রথমে যে পর্বটি হয়েছিল সেখানে তিনি এসেছিলেন। তিনি বলেছিলেন যে তার নিজের জীবনের গল্প দিয়ে যে তার অবসর জীবনের যত সঞ্চয় আছে সব নিয়ে তিনি পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন এবং তিনি ভালো আছেন। তিনি বলছিলেন যে বুঝে শুনে করলে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও আপনার শেয়ার বাজারে জিততে পারে। আমরা চলুন শুনি তার কাছ থেকে তিনি এই বছর কতটা উইনিং রেট করেছেন। আসিফ ভাই। হ্যাঁ বাবু ভাই, ক্ষুদ্র বিনিয়োগকারী যেহেতু আপনার কথাটা বললেন, ক্ষুদ্র বিনিয়োগকারী সাধারণ জনগণের বাইরে না, তারা আমাদের সমাজেরই একটা অংশ। সমাজের একটা যদি সাধারণ লোকের কথা আপনি চিন্তা করে দেখেন, বছরের শুরুতে হয়তো সে সয়াবিন তেলের পিছনে দৌড়িয়েছিল, তারপরে সে চিনির পিছনে আদা রসুন, কোনো সময় সে তার আগের মাসে হয়তো সে মুরগির ডিম নিয়ে দৌড়িয়েছে, তাই না? তারপরে সে গত মাসে কাঁচামরিচ নিয়েও হয়তো দৌড়িয়েছিল। এখন এই মাসে বোধহয় আজকে যখন আপনার সঙ্গে আমি অনুষ্ঠান রেকর্ডিং সেন্টারে বসে আছি, সে হয়তো পেঁয়াজের পিছনে দৌড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে পেপারগুলোর হেডলাইন যে জনগণ তাদের সঞ্চয়টাকে ভেঙে তাদের এই বাড়তি খরচটাকে মেটাচ্ছে। ঠিক একইভাবে যদি সরকারের কথায় আসেন, সরকারও তার রিজার্ভ ভেঙে ভেঙে কমাচ্ছে। রিজার্ভ কমছে, গত বছরের এই সময়ে তার রিজার্ভ যত ছিল এখন কমছে, তাই না? তার মানে তারও রিজার্ভে কোনো প্রবৃদ্ধি নেই। তো যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারী সমাজেরই একটা অংশ এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা মহান মানে ইদানিংকালের বক্তৃতায় যেটা আমরা শুনতে পারি সেটা হচ্ছে যে তাদের পুঁজিকে রক্ষা করার জন্য বাংলা স্টক এক্সচেঞ্জ একটা ফ্লোর প্রাইজের ইমপ্লিমেন্টেশন করেছে। এটা বিভিন্ন বক্তৃতায় পুঁজি রক্ষা করার জন্য এটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তারা তাদের বক্তৃতায় উপস্থাপন করেন। কিন্তু পাশাপাশি একটি নিয়ম কিন্তু আবার বর্তমানে স্টক মার্কেটে চালু আছে, যে ব্লক মার্কেটে আপনি ইচ্ছা করলে 10% কমে, প্রেজেন্ট মার্কেট রেটের থেকে 10% কমে ইউ ক্যান এক্সিট আউট। বাট যেই ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা বলে আপনি স্পিচটা দেন, সেই ক্ষুদ্র বিনিয়োগকারীর সেই ব্লক মার্কেটে পার্টিসিপেট করার মতো সক্ষমতা রয়েছে কি নাই, কারণ তার বড় জোর কি টাকার কম হলে ব্লকে ট্রেড করতে পারছেন না। তার মানে তার একটা গ্রামীণ ফোনের শেয়ার একটা ক্ষুদ্র বিনিয়োগকারীর অ্যাকাউন্টে, ধরেন সুপার ফান্ডামেন্টাল যদি বলি, তার হয়তো 250 আছে কিংবা 300 আছে, যেটার বাজার ভ্যালু হয়তো 75,000 টাকা প্রেজেন্ট ফ্লোর রেটে, তাই না? তাকে ওইখান থেকেও যদি 10% কমান, তার মানে 7,500 টাকা তাকে কমে ওইখানে সেলার হিসেবে বসে থাকতে হবে। কিন্তু এই লোকটা কিন্তু এই যে মার্কেটের ভাইব্রেশন হলো, কারণ ফ্লোর প্রাইস কিন্তু অলমোস্ট 1 বছরের উপরে, তাই না? তাই মার্কেটের এই ভাইব্রেশনে হি কুড নট পার্টিসিপেট। আমি আপনাকে দ্রব্যমূল্যের কথা বললাম, আমি বললাম প্রাকৃতিক দুর্যোগের কথাও, যদি সিলেটের একটা বন্যা হলো, চট্টগ্রামে বন্যা হলো, তাই না? তারপর আপনি আমাদের 2টা ঈদ চলে গেল, আর এখন তো আপনার ডেঙ্গুর মতো একটা রোগ, মানুষকে হসপিটালে ভর্তি হতেছে। আমি জানি না এই বিনিয়োগকারীদের মধ্যে কোনো একজন ভাই বোনের হয়তো বা খুব নেসেসিটি হতেও পারে টাকার, কিন্তু সেই বেচারা হয়তো টাকাটা বিক্রি করতে পারছে না, কিন্তু তাকে বক্তৃতা শুনতে হচ্ছে, এটা তার সুবিধার জন্য এই ফ্লোর প্রাইসটা। তার মানে তাকে একটা সুযোগ দিতে হবে, 50,000 টাকায় সে বিক্রি করে তার এই প্রয়োজনটা যেন সে মিটাতে পারে। আজকে আমাদের যারা চেয়ারম্যান মহোদয় বসে আছেন, তার মাথায় এটা আসতে হবে, কারণ আপনাকে যে কোনো নিয়ম যখন আপনি এই স্টক মার্কেটের জন্য বানাবেন, কারণ আপনি প্রত্যেক বক্তৃতা বলছেন কি, বাংলাদেশ স্টক মার্কেট ইজ রিটেল ইনভেস্টর ড্রিভেন মার্কেট, ইটস নট অ্যাট অল ইনস্টিটিউট, এখনও ওরকম কর্তৃত্ব নাই মার্কেটে, তাই না? তার মানে তারা যেন সুবিধাটা পায় আপনার যে কোনো নিয়ম ও আইন, কারণ সে কিন্তু চাচ্ছে না যে আপনি তার শেয়ারের দামটা বাড়ায় দেন, সে চাচ্ছে আমার একটা প্রয়োজন, সো দ্যাট বিকজ ইট ইজ এ ফ্রি মার্কেট, স্টক মার্কেট, ওয়ার্ল্ড ওয়াইড স্টক মার্কেট ইজ এ ফ্রি, এনি টাইম ইউ ওয়ান্ট টু সেল, you have to have an opportunity to sell it out, maybe in profit, maybe in loss. তার মানে এই যে জিনিসটা, তার মানে এইরকম একটা মানে অবস্থার মধ্যে দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারী হয়তো অনেকেই, কারণ স্টক মার্কেট কিন্তু বছরের শুরু থেকে খুব ভালো একটা রিটার্ন দিয়েছে, বিকজ এখানে আপনার অনেক শেয়ার ফ্লোরে আটকা ছিল, তার মানে কি বাজারে পার্টিসিপেটেড শেয়ারের সংখ্যা খুব কম ছিল। ব্লক মার্কেটটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এরকম বিশেষ পরিস্থিতি বিবেচনায় ছোট ট্রেড করার একটা দাবিটা বেশ জোরালো মার্কেটেও। তাহলে হয়তো কি এই লোকগুলা মার্কেটে পার্টিসিপেট করতে পারতো, তাদের টাকাটা একটা ফ্রি হতো, কিংবা তার প্রয়োজন, পারিবারিক প্রয়োজন হতে পারে একটা মানুষের। তো এখন কিন্তু আমরা খুব বাজে একটা সময়, দেখেন আপনি প্রতি মাসে আপনার জন্য একটা নতুন চ্যালেঞ্জ, যে এই মাসে কোন আইটেমের দাম বেড়ে যাবে এবং আপনাকে সেই সঞ্চয় ভেঙে ওই জিনিসটা, কারণ এগুলো সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের জীবনের, একটাকে উপেক্ষা করে আপনি চলতে পারবেন না। আমরা মার্কেটে আসি।
আপনি আমাদের আগের বারের প্রোগ্রামে বলেছিলেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার কিনে জিততে পারে, তবে আপনি নিজের উদাহরণ দিয়ে বলেছিলেন যে আপনার একটা ইনভেস্টমেন্ট হাইপোথিসিস থাকে যার ভিত্তিতে আপনি একটা লুক্রেটিভ প্রাইস পেলে তখন আপনি বিনিয়োগ করেন এবং আপনি লাভ হলে সেখান থেকে বেশি লোভ না করে লাভগুলো নেনও। এই বছর তো ফ্লোর প্রাইসের এই বাজারে আপনি কেমন করেছেন? ওই অনুষ্ঠানের যদি আমি শেষ কথাটা আপনাকে বলি, অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছিল আমি জানি না বছরের শেষে যে টাকার মান কত দাঁড়াবে। আজকে যখন আপনার অনুষ্ঠানে আমি উপস্থিত, সেখানে হয়তো টাকার মান অলরেডি আমরা 25% লস করেছি। 88 থেকে এটা অলরেডি এখন 105 টাকা। তার মানে এরকম একটা জায়গায় আপনি যদি আমাকে উইনিং ট্রেড বলেন বা এই বছরটা খুব সুন্দর ছিল, প্রথমে আমি আপনাকে বললাম যেহেতু শেয়ারের সংখ্যা কম এখন মার্কেটে, ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা, অনেক লোক আটকা। তার মানে যে কোনো একটা শেয়ার আপনি দেখবেন এই বছরের ইতিহাসটাই ছিল যে কোনো শেয়ার যখন বেড়েছে লাগামহীনভাবে বেড়েছে, সে বিএডবি, ইএইচএল, এডিএন টেলিকম কিংবা বিপিএমএল কিংবা ইউনিক হোটেল। কিন্তু আনফর্চুনেটলি এই কোনো শেয়ারই আমার কাছে ছিল না এই বছর, বিকজ আমি এগুলা কিনতে পারি নাই ওই বটম প্রাইসে। সবগুলো খুব বেশি বাড়েনি, আবার কয়েকটা বেড়ে আপনার ভালো কারেকশন হয়ে গেছে। কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন, আমি যদি বলি যে আমার এই বছরের রিটার্ন এখন পর্যন্ত ধরেন ডিভিডেন্ড সহ অলমোস্ট 10.5 পোর্টফোলিও রিটার্ন ইনক্লুডিং দ্য ডিভিডেন্ডস এখন পর্যন্ত বছরের 7 মাসে, বিকজ এখনো তো জুন ক্লোজিং ডাবল ডিজিট আপনার ট্রেজারির চেয়েও বেশি। হ্যাঁ, বাট এই ট্রেজারির থেকে বেশি, তার মানে কি আমি বেঁচে থাকতে পারবো। কারণ আমার বছরের শুরুতে ধরেন একটা সময় আপনারা তখন মানুষজন ইন্স্যুরেন্সের শেয়ার কিনেনি, কিন্তু এখন আপনি হয়তো ইন্স্যুরেন্সের শেয়ারগুলোর দাম দেখছেন 50 টাকা। যেমন ধরেন সিটি জেনারেল ইন্স্যুরেন্স আমার ছিল, এই শেয়ারটা 27 টাকা 50 পয়সায় আমার কেনা ছিল। আমার কন্টিনেন্টাল ছিল 29 টাকা 20 পয়সা। এই বছর কিনেছিলেন? এই বছরের নভেম্বর থেকে আমাদের কেনা, নভেম্বরের পর একটা হাইক দিয়ে শেয়ারগুলোর দাম আবার পড়ে গিয়েছিল, এবং প্রত্যেকটা ডিভিডেন্ড ছিল গত বছরের সমসাময়িক 10%। তো মানে 27 টাকায় 10% ইজ ভেরি গুড, কারণ আমি জানি না যে আমার শেয়ারের দাম বাড়বে কি কমবে। এবং আমি আমার থিওরির যে অংশগুলো সেগুলো প্রত্যেকটা জিনিসই অ্যাপ্লাই করেছিলাম। আমার থিওরির আরেকটা অংশ যেটা গত অনুষ্ঠানে আমি হয়তো বলিনি মানুষকে, মুসলমান হিসাবে আমরা সবসময় কাপড়টাকে ঝেড়ে পড়ি, তাই না? তো ঠিক যেভাবে আমার শেয়ারগুলো একটা সার্টেন মুভমেন্টের প্রাইসগুলো বেড়ে আবার নিচে নেমে আবার উঠেছে, কারণ 29 টাকা 20 পয়সা ধরেন শেক আউট বলে যেটাকে, উইক হোল্ডার দেখে মানে দুর্বল হাতগুলা এটা বেড়ে যায়। তো মানে যেহেতু শেয়ার মার্কেট ইজ 80% সাইকোলজিক্যালি ড্রিভেন মার্কেট অ্যান্ড 20% ইজ ইউর টেকনিক, অলরাইট? সো এইসব ক্ষেত্রে দেখা গেছে মানে আমার শেয়ারগুলো যখন বেড়েছে তখন আমি পেপারে হেডলাইন দেখেছি যে সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা, মানে তারা বুঝতে পারছে না স্টক মার্কেট আসলে কোন শেয়ারের দাম বাড়ছে কিংবা কমছে। তো এরকম একটা সময় যখন আমার শেয়ারের দামগুলো বেড়েছিল এবং তখন আমি বিক্রিও করতে পেরেছি খুব সাধারণভাবে, কারণ পেপারে তখন অনেক ধরনের নিউজ, কারণ নিউজ হওয়ার আগে আপনাকে শেয়ারটা কিনতে হবে। বটমের মানে কেনার মজাটাই হচ্ছে ওইটা, যখন কেউ জানে না তখন আপনাকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আপনার মনে হতে পারে ইউ আর দ্য ফুলেস্ট ইনভেস্টমেন্ট, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে ফুলেস্ট গায় যে এরকম শেয়ার কিনে বসে, বিকজ আপনার শেয়ার নড়াচড়া করতেছে না। কিন্তু যখন উঠবে তার গতিটা হবে একটা বোম্বার যেভাবে একটা অ্যাটাক করে। মানে 1932 সালে এয়ার পাওয়ারের একজন জনক, তার একটা কথা ছিল, ব্রিটিশ পার্লামেন্টে এসে বলেছিলেন, বোম্বার্স উইল অলওয়েজ গেট থ্রু। মানে আপনার শেয়ারের শক্তি কিন্তু আপনি জানেন না। আপনি হয়তো সবসময় হ্যাবিচুয়েটেড ছিলেন ওরিয়ন ইনফ্লেশন 70 টাকায় যেয়ে পড়ে যায়, 65 টাকায় নেমে আসে, 80 টাকায় যায় আবার 65 টাকায় নেমে আসে। কিন্তু ওরিয়ন ইনফ্লেশন যখন বের হয়ে গেছে মানুষজন কিন্তু তাকে কোয়ারি দিয়েছে। লিগ্যাসি ফুটওয়্যারের কথাই যদি বলেন, কোয়ারি দিয়েছে মার্কেটে, বাট তার গতি কি রুদ্ধ করতে পেরেছিল? প্রাইসের গতি। তার মানে একটা শেয়ারের একটা অদম্য শক্তি থাকে, ঠিক সেই বোম্বারের মতো ডিউরিং এ ট্রেন্ড। সেটা মার্কেটের ইন্ডেক্স কি অবস্থায় আছে এটাও দেখে না, মার্কেটের টার্নওভার কি আছে এটাও দেখে না, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি কি আছে এটাও বিবেচনা করে না। জার্মানির অলরেডি ইন দ্য রিসেশন, বাট জার্মানির স্টক মার্কেটের ইন্ডেক্স ইন রেকর্ড হাই। আমি ইন্ডিয়ার কথা এখানে বলছি না, কারণ ইন্ডিয়ার ইকোনমি ইজ ফার বেটার দ্যান মেনি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ ইভেন, তাই না? তার মানে ইকোনমির রিফ্লেকশন বাংলাদেশের স্টক মার্কেট না। কারণ আমরা তো ধরেন বিপদে পড়েছি লাস্ট 2 বছর, লাস্ট 14 বছর ছিল তো গোল্ডেন ইয়ার। আমাদের স্টক মার্কেট ইন্ডেক্স বেড়েছে। 2022-এর 31শে ডিসেম্বরের ইন্ডেক্সও ছিল আপনার 6288। কিছু তো কিন্তু বাড়েনি, কিন্তু টাকা তো বেড়েছে। আপনার প্রবৃদ্ধি দেখেছেন আপনার পোর্টফোলিওতে, যারা কিনা ওয়াইজলি ইনভেস্টমেন্টটাকে সাজাতে পেরেছিল, কনসেন্ট্রেটেড পোর্টফোলিও যেটা বলে, দ্যাট উইচ ক্যান ইভেন
ধরেন স্কোয়ার ফার্মার কথাই ছিল আমাদের লাস্ট আলোচনায়, অলিম্পিকের কথা ছিল 113 টাকায়, তাই না? ওখান থেকে 185 টাকায় চলে গেল। এখন কেউ যদি ধরেন 200 ওই সময়ের 245 টাকার অ্যাপেক্স এনার্জি কিনে থাকে, সেই শেয়ারটার দাম 400 টাকা হয়েছে এই বছর। এখন হয়তো আবার কমে গেছে, পেপারে একটা নিউজ আসছে তাদের আয়কর রিলেটেড, আর্নিংস কমে গেছে। কারণ আপনাকে জিততে হবে ভাই, এখন তো আর সামনে ঈদ নাই, তাই না? মানুষ তো জুতা কিনে উৎসবে, প্রত্যেকটা জিনিসের কিন্তু এটা তো সমাজের বাইরের কোনো একটা জিনিস না। আপনি সমাজে যেটা করেন সেটাই আপনার প্রাইস। যেমন আপনি ধরেন এসিআর লবণ খান, তার মানে কি ইট ইজ এ ব্র্যান্ড। আপনি গাড়িতে মোবিল ইউজ করেন, এখন মোবিল যমুনার মোবিল ইউজ করেন, মোবিল ওয়ান, বিকজ আপনারা নিউজ পেপারে একটা নিউজ করেছিলেন যে গত বছরের এই মূল্যস্ফীতির মধ্যেও যখন আমদানিকে নিরুৎসাহিত করা হয়েছে, তাই না, টাকার এত অবমূল্যায়ন হয়েছে মানুষের জীবনে, এর মধ্যেও বাংলাদেশের মতো একটা দেশে অলমোস্ট 10,000 প্লাস এসইভি গাড়ি বিক্রি হয়েছে। দিজ আর অল ইন হাইব্রিড ইন নেচার। এখন আপনি আমাকে বলেন, যারা এই 10,000 হাইব্রিড গাড়ি কিনলো, এসইভি কিনলো, কিংবা আদার এক্সইউ অ্যান্ড আদার থিংস, তারা কি গরিব হওয়ার জন্য কিনছে? তারা হয়তো চিন্তা করছে বাংলাদেশের ডলার ক্রাইসিসের সামনে গাড়ি আসে কি আসে না, আমি আমার পছন্দের গাড়িটা পাবো না, তাই আমি কিনে ফেললাম। ডলার বাড়তে থাকলে টাকায় গাড়ির দামও বেড়ে যেতে পারে। তাহলে আগামী ধরেন এই অন্ধকার সময় যেটা আমাদের জন্য সামনে উপস্থিত হচ্ছে, সেই সময় কি সে গাড়ির মোবিল চেঞ্জ করার মতো অ্যাবিলিটি সেই লোকটার নাই? মানে অ্যাটলিস্ট আপনার চেঞ্জ করবে। তার মানে কি প্রত্যেকটা চেঞ্জিং এনভায়রনমেন্টে, আমি শুরুতে হয়তো আপনার সঙ্গে অলিম্পিক নিয়ে অনেক উচ্ছ্বাস ছিল আমার, কিন্তু এখন আবার নাই। মানে আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনারা তো অলিম্পিক শেয়ার হোল্ড করছিলেন, হ্যাঁ 113 টাকায়, তখন তো ভাই আপনার বাংলাদেশের একটা মানে যে কোনো ধরনের গুজব, যে গুজব বলেন আপনারা যেটা, কিংবা আমাদের চেয়ারম্যান মহোদয় যে 2 দিন আগে মানে এই যে সাউথ আফ্রিকা যাওয়ার আগে যিনি বলে গেলেন, কিছু দুষ্ট লোকের জন্য আমাদের বাংলা স্টক মার্কেটের শেয়ারের প্রাইস পড়ে গিয়েছিল, অ্যাজ পার হিজ স্পিচ, পেপারে আমি যেটা পড়ছি। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনারা যখন একটা শেয়ারের দাম মানুষজন ফেলে দেয়, মানে মানুষজন বোধহয় রাতে ঘুমাতেও পারে না, পরের দিন সকালে কত তাড়াতাড়ি এই শেয়ারটা বিক্রি করবে। তো আমার একজন ফুপা ছিলেন ইকোনমিস্ট, রাইট, রায়হান শরীফ নাম, ঢাকা ইউনিভার্সিটিতে তার বইও পড়ানো হয়েছিল। তো ইকোনমিস্ট মানুষ, সে একটা কবি হইতে চেষ্টা করছিল আর কি, সে একটা কবিতার বই লিখছিল, হাড্ডিসার ছেলেটি কেন দৌড়াচ্ছে। একটা কবি হিসাবে সে চিন্তা করছে যে এই ছেলেটা বেলি রোডের রাস্তা দিয়ে কেন হেঁটে যাচ্ছে। তো আমাদের বাংলাদেশে এরকম অবস্থা হয়, মানে একটা শেয়ারকে একেবারে বলতে পারেন যে ও যদি ভদ্র কোনো ড্রেসও পরা থাকে পুরো খুলে ফেলে মানুষজন যখন প্যানিক হয়ে যায়। যেমন ধরেন গত বছরের জুনে আমার একটা শেয়ার কেনা ছিল আইটি সেক্টরের, সেটা হচ্ছে আইটিসি। মানুষজন তো জেনেক্সিল, এডিএন টেলিকম, বিডিকম, হট স্টকস, আইটিসি ওয়াজ ল্যাগিং স্টক। ইট ওয়াজ ভেরি লেট টু ইনক্রিজ হিজ প্রাইস। সে 36 টাকায় উঠলে আবার মুখ থুবড়ে পড়ে যেত, 33 টাকা 30 পয়সা থেকে উঠতো, 6% ক্যাশ দিয়েছিল, বি ক্যাটাগরির একটি শেয়ার, তাই না? এই শেয়ারটা যখন 36 টাকা উঠতো, আমার কাছে মনে হতো যেভাবে কাপড় ঝাড়ার মতো ঝাড়তো, অনেক লোক বেড়ে যেত। আমার আব্বার আপন বাবার বয়স হচ্ছে এখন বর্তমানে 84 বছর, বাট মানে আপনি শুনলে অবাক হবেন, হি পাস মোস্ট অফ হিজ টাইম ইন দ্য স্টক মার্কেট। হি ইজ হ্যাভিং ল্যাপটপ, হি ইজ হ্যাভিং আইপ্যাড, হ্যাঁ, হি ইজ হ্যাভিং চার্ট, মানে সব এক্সেলের শিট সে মেনটেন করে। তা আমার বাবা আমার কথায় শেয়ার কিনে, যেমন ধরেন 29 টাকা 20 পয়সা আমার বাবা যখন কিনেছিল কন্টিনেন্টাল, সে কিন্তু 30 টাকা 50 পয়সায় বের হয়ে গেছে। বাট সে নিজে ব্যবসা করছিল এডিএন টেলিকম, ইএইচএল এ, হি ওয়াজ ডুইং গুড। এবং সে বলতো, আমি যেহেতু তার এক ছেলে, সে বলতো বাবা আমি তোমাকে দিয়ে এটা কিনাইতে পারলাম না। মানে বাবা হয়ে সে ছেলেকে দিয়ে ইএইচএল কিনাইতে পারতেছে না, বিকজ এবং লিটারালি আমি 113 টাকায় কিনেছিলাম, অ্যান্ড আই টুক স্টপ লস ওভার দেয়ার 160 টাকা। কারণ ওই যে ওটা আমি বাই নেচার, এখন তো অনেক কমে দাম, ভালোই না বাই নেচার আমি চলতি ট্রেনে উঠতে পারি না বাবু ভাই। এর আগেও আপনাকে একটা টেকনিকের কথা বলেছিলাম যে বাই অ্যাট দ্য বটম, ওয়েট, এবং আপনার কাছে মনেই হবে যে আপনি জীবনের সবচেয়ে ফুলেস্ট কাজটা করছেন ওই শেয়ারটা কেনার পরে। কিন্তু এইগুলো যে ইনর্মাস রিটার্ন দেয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেমন আজকে যে খারাপ সময়, ধরেন টাকার অবমূল্যায়ন, আমি আপনাকে আমার যে রিটার্নের কথা বললাম সেটা তো 7 মাসের রিটার্নের কথা বললাম, তাই না? তো 7 মাসের রিটার্নে যদি এইটা হয়, তার মানে আমার কি এখন লোভ করা উচিত? ধরেন আমার মাঝখানে আপনাদের মুরগির দাম অনেক বেড়ে গিয়েছিল, তাই না, ডিমের দাম বেড়ে গিয়েছিল। তো আমি যেহেতু একটা রিটায়ার্ড লোক, আমারও তো 2টা বাচ্চা আছে, তো আমার বাচ্চারা ভেরি মাচ ফন্ড অফ চিকেন। মানে আমার মাঝে মাঝে ভয় লাগে, আই টুক দ্য রিস্ক, বিকজ আমি ফান্ডামেন্টালের বাইরে চলে গেছিলাম। মানে আমিও একটা শেয়ার নির্বাচন করেছিলাম, সেটার নাম ছিল ন্যাশনাল ফিড মিল। পেপারে দেখতাম, খবরের কাগজে, টিভিতে, সব জায়গায় দেখছি যারা মুরগি বেচছে কিংবা ডিম বেচছে তারা বলছে একটাই কথা, মুরগির খাওয়ার দাম গেছে বেড়ে, এই জন্য তাদেরকে মুরগির দাম বাড়াতে হয়েছে।
তো ওইরকম একটা জায়গায় ন্যাশনাল ফিড মিল মনে আছে আপনার, ওই অনুষ্ঠানে আমরা একটা কথা বলেছিলাম, একটা ওইটাও ছিল স্টক মার্কেটের এক্সচেঞ্জের একটা সুবিধা দেওয়ার জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিদিন ওই শেয়ারগুলোর দাম 1% করে কমতে পারতো। খুবই পেইনফুল একটা ট্রেড হতো 1% কমতো। তাতে হয়েছিল কি, এই ন্যাশনাল ফিড মিলের অরিজিনাল ফ্লোর প্রাইসটা ছিল 16 টাকা 60 পয়সা, এই 60টা 12 টাকা 50 পয়সা পর্যন্ত নেমেছিল। এবং তখন হচ্ছে ওই মুরগির ওই নিউজটা, মানে আমার মতো লোক, কারণ আমি আমান ফিডে দেখতেছি এটার দাম অনেক উপরে, ইন্ডেক্স অ্যাগ্রোর দাম ছিল অনেক উপরে, এসিআই তো 260 টাকা, ওরও অ্যাগ্রোর বিজনেস আছে, তাহলে ওই জায়গায় অনেক ব্যবসায় আছে। তো ওই জায়গায় ন্যাশনাল ফিড মিলটা 12 টাকা 50 পয়সায়, অরিজিনাল ফ্লোর প্রাইস ছিল 16 টাকা 60 পয়সা। আমার খাতায় আমি লিখেছিলাম, আমি যদি 20,000 শেয়ার, আমাকে ওখানে ইনভেস্ট করতে হয়েছিল ইনিশিয়ালি 2.5 লক্ষ টাকা, 20,000 শেয়ার যারা ফ্লোর প্রাইসে আটকাচ্ছে তাদের আগে আমি বের হয়ে যাব, কারণ তারা তো অস্থির, হয়তো বাংলাদেশের স্টক 16 টাকা 40 পয়সায় বের হয়ে যাব। এতে আমার যে প্রফিট মার্জিনটা হবে, গ্যাপটা 4 টাকার মতো গ্যাপ হয়। এই 20,000 শেয়ার আমার লাভ হতো 80,000 টাকা, অলরাইট। এতে আমি হিসাব করে দেখেছিলাম যে 280 টাকা করেও যদি মুরগিওয়ালারা মুরগি বিক্রি করে, সোনালী মুরগি, আমি প্রতি মাসে এই প্রফিটের টাকা দিয়ে 10 কেজি করে মুরগি কিনতে পারবো। এবং সবে বরাত সবে কদর, যেটা কিনা স্পেসিফিক ডে, ওই দিন আমি আমার পরিবারকে নিয়ে আবার 10 কেজি করে গরুর মাংসও কিনতে পারবো, কোরবানি বাদ দিয়ে। কোরবানি তো আমাদের ধর্মীয় অনুশাসন, ওটা আমাদের দিতেই হবে। বাট শেয়ারটার ক্ষেত্রে আমি এত কিছু হিসাব করেছিলাম, বিকজ ওই শেয়ারটার ফান্ডামেন্টাল ভ্যালু ওয়াজ ভেরি জিরো, বাট আই টুক এ রিস্ক। এবং আলহামদুলিল্লাহ, বাবু শুনলে অবাক হবেন, ওই জায়গাটায় যে যখন 16 টাকা 60 পয়সা সে ক্রস করে গেল 17 টাকা মতো, এবং এটা সে অনেকবার, আমি বলি এটা কানে ধরে উঠা বসা, ধরেন প্রথম 12 টাকা 50 পয়সা থেকে সে 14 টাকায় গেল, ওখান থেকে আবার একটু নামলো, কারণ কাপড়টা ঝাড়তে ঝাড়তে গেছে, মানুষজন তো অস্থির, অনেক লোক এটা অনেক আটকা, কারণ এই শেয়ারটার অনেক মানে ঐতিহাসিক হাই প্রাইস ছিল 35 টাকার উপরে, তাই না? এবং এই যে এই শেয়ারটা মে মাসের 2 তারিখের দিকে যায় 20 টাকা 20 পয়সা হয়েছিল বাবু ভাই, একটা 12 টাকা 50 পয়সার শেয়ার। পেপারের হেডলাইন হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটের বিনিয়োগকারীরা দিশেহারা, সবার হচ্ছে নেগেটিভ কমেন্ট নিয়ে মানুষজন ব্যস্ত, মার্কেটকে ইন্ডেক্সের দেয়ার ওয়াজ নো মুভমেন্ট। বাট মে মাসের 2 তারিখে যখন এই শেয়ারটার দাম 20 টাকা 2 পয়সা, এবং আল্লাহর অশেষ রহমত হয়, আমার 1 বছর না, হয়তো আমি আগে 2-3 বছর এজ এ রিটায়ার্ড পারসন আই ক্যান হ্যাভ চিকেন উইথ ইউ গাইস। আপনি বিক্রি করেছেন ন্যাশনাল ফিড মিল? আমার 20 টাকা 20 পয়সায় বিক্রি করা হয়ে গেছে তখনকার, কিন্তু এই শেয়ারটা আবার রিসেন্টলি 15 টাকা বোধহয়, গতবার তো ছিল ওই 1%-এর গল্পটা, এবারও আবার ঢাকা স্টক এক্সচেঞ্জ আরেকটা নতুন জিনিস করেছে, 16টা শেয়ার নিয়ে তারা তদন্তে নেমেছে। এর মধ্যে ন্যাশনাল ফিড মিলও একটা শেয়ার, অ্যাডভেন্টও একটা শেয়ার, 22 টাকা 60 পয়সা থেকে 32 পয়সা হয়েছিল। ঠিক একইভাবে সিভিও আরও একটি শেয়ার। এখন যদি আপনি চিন্তা করে দেখেন, সিভিওর কেসটা যারা স্টক মার্কেটের সঙ্গে ইনভলভ তারা জানে সিভিওর একটা ঐতিহাসিক প্রাইস ছিল, তাই না? 1000 টাকা উঠে গেছে। হ্যাঁ, সিভিওর দাম এখন হতো 163 টাকা সামথিং বোধহয় এটার ফ্লোর প্রাইস। সিভিওটা কিন্তু রিসেন্টলি ফ্লোর থেকে যখন উঠেছিল জাস্ট লাইক এ রকেট 220 টাকা, ওইখান থেকে আবার নামতে 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 এখন বোধহয় 166 টাকা, মাঝেও একদিন 180 টাকার অলরেডি পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু সিভিওর পুরো জিনিসটা আপনি নিজেও জানেন, তার রিফাইনারিটা এখন সম্পূর্ণভাবে চালু, তার ইপিএস ধরেন ফার্স্ট কোয়ার্টারে ছিল 12 পয়সা, তারপরে 14 পয়সা, সে আবার তার ডিএসসির ওয়েবসাইট অনুযায়ী নিউজে তার একটা জাহাজ আছে যেটা দিয়ে সে করে, সে ডিজেল রিফাইন করে, যেটা কিনা আমাদের একটা অতীব ব্যবহার্য জিনিস। এখন এই কোম্পানিটা কেন ছিল, কারণ সে বন্ধ ছিল, সরকারের সঙ্গে তার এগ্রিমেন্ট ছিল, এখন যে এগ্রিমেন্টটা সেটা 3 বছরের জন্য, মানে একটা কোম্পানি হাঁটি হাঁটি পা করে আগাতে চেষ্টা করছে, পেইন দিবে শেয়ারটা, বাট ইতিহাস বলে তার একটা মানে হি ক্যান অ্যাক্ট লাইক এ বোম্বার। সো ইউ আর হোল্ডিং সিভিও? অবভিয়াসলি, আমি আপনাকে তো কথায় কথায় বলেই দিলাম, মোবিল জুমনও আমি হোল্ডিং 86 টাকা 80 পয়সায়। মোস্ট প্রবলি আই উইল বি দ্য ফুলেস্ট পারসন, কিন্তু আমি যদি ধরাও খেয়ে যাই বাবু ভাই, আমি তো বছরের অর্ধেকে 10%-এর মতো ব্যবসা করেছি। সামনের যে সময়টা, যেহেতু আমি দেখলাম যে সাধারণ জনগণও তার সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছে, সরকারও তার রিজার্ভ ভেঙে ভেঙে খাচ্ছে। একটা বছর আমি দেখতে চাই, একটা মাসে আমি দেখতে চাই পেপারের হেডলাইন যে আকুর পেমেন্টের পরে বাংলাদেশের রিজার্ভ আর কমেনি, প্রতি 2 মাস পর পরে আকুর পেমেন্ট করে। পেপারের কি হেডলাইনটা হবে আমি জানি, and it creates more panic inside. So I am a safe investment because they are very good entrepreneur যদি আপনি বলেন। এখন আমাকে থাকতে হবে সামনের যে সময়টা বাবু ভাই, সেটা ওই বছরের শুরুতে যেটা বলছিল না বছরের শেষে কি হবে ওটা আমি জানি না, কিন্তু এখন বছরের মধ্যে অ্যাটলিস্ট আপনি প্রেডিক্ট করতে পারেন। মানে হয়তো বা রাজনৈতিক অস্থিরতার একটা কথা মানুষজন বলে, বাট আমি পার্সোনালি মনে করি এই রাজনৈতিক অস্থিরতা আসলে আমরা আগে যেটা দেখেছি ওরকম কিছু না, এটা আমার ক্রাইটেরিয়ার মধ্যেই নাই। ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার মতো অস্থিরতা না, অস্থিরতা না। তো
এখন হচ্ছে কি সামনের সময়টা হয়তো বা অনেকে পলিটিক্যাল ইনক্লাইনেশনের জন্য অনেক শেয়ার মানুষজন কিনবে না, হয়তো বা, এটা আমার অনুমান। যেমন ধরেন বেক্সিমকো শেয়ার হয়তো নাও কিনতে পারে, ফান্ড উইথড্রয়াল হতে পারে, এটা যেটা একটা কমন অ্যাজাম্পশন যে রিকোয়ারমেন্টের জন্য ফান্ড উইথড্রল হতে পারে, কিংবা ধরেন সে এসএ পোর্টটা 27 টাকা 20 পয়সা হয়তো সে কিনবে না। তার মানে তার সিলেকশন অফ শেয়ার কিন্তু আরো কমে যাবে। ব্যাংকের মধ্যে হয়তো আপনি ওই যে অনেকগুলো ইসলামী ব্যাংক একটা প্রতিষ্ঠান কিনে নিচ্ছে, হয়তো তাদের শেয়ারগুলোকে তারা অ্যাভয়েড করতেও পারে। তাহলে লেফট ওভার থাকবে কি? একমাত্র শাহজালাল ইসলামী ব্যাংক। মানে এই ধরনের জিনিসগুলো যখন, তার মানে কি আপনার অপশন কিন্তু আরো কমে যাচ্ছে বাবু ভাই। আপনি যে একটা জায়গায় যে শেল্টার দিবেন আপনার এই লাস্ট 7 মাসের অর্জিত লভ্যাংশকে, তার মানে এখন আপনাকে ডিভিডেন্ড ইয়েল্ড দেখতে হবে, আপনাকে এখন ব্র্যান্ড ভ্যালুয়েশন করতে হবে। ব্র্যান্ডের ভ্যালু কি? ইফ মোবিল যমুনা ইজ এ ব্র্যান্ড ইন বাংলাদেশ, নাম্বার 1 ব্র্যান্ড, দেন ইফ কিপ মাই মানি, তাহলে আমি কি পাবো? ও তো বছরে 50% করে ক্যাশ দেয় অথবা 40% দিবে কিছু একটা, ওর অনেক ব্যাংক লোন আছে। তার মানে ওইটা একটা নেগেটিভ সাইড তার জন্য হাইপোথিসিসে। বাট কথা হচ্ছে আপনি, ওর সাবসিডিয়ারি হচ্ছে ওমেরা, তাই না? ওমেরা হচ্ছে সাবসিডি, মানে ওমেরা ইটসেলফ ক্যান বি লিস্টেড ইন দ্য স্টক মার্কেট। তারা রোড শো করে রেখেছে, বাট ভ্যালুয়েশনটা বোধহয় ঠিকভাবে পাইনি, এই জন্য হয়নি। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনি প্রতি মাসের 1 তারিখে একটা প্রাইস পান যে গত মাসের থেকে 12 কেজির সিলিন্ডারের গ্যাস প্রাইস এই মাসে কত হইলো। যেমন এখন চলতি মাসে বোধহয় গত মাসের থেকে 144 টাকা প্লাসে বিক্রি হচ্ছে। গত বছর শেষের দিকে খুব লস করেছে বিকজ অফ আপনার ওই যে গভর্নমেন্ট যে ডলারের রেটটা এখন তারা অ্যাবজর্ব করে ফেলেছে। নাহলে তো তাদের এখন লেটেস্ট নিউজ সোফার আমি জানি যে তারা 2027-এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট শিপ নিয়ে আসতেছে, এলপিজি ক্যারিয়ার, তাই না? তার মানে কি, আপনি ধরেন আমার যদি ডলারের ক্রাইসিস এমনও হয়, আপনি বছরের শুরুতে অনেক পেপার অনেক মিডিয়া আমাদেরকে ভয় দিয়ে যাবে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, শ্রীলঙ্কা হয়ে যাবে, যদি আমাদের রিজার্ভ কমতে ধরেন এই বছরের শেষ হতে বোধহয় কোথায় কত বিলিয়ন ডলার বাংলাদেশকে পরিশোধ করতে হবে, তাতে রিজার্ভের উপর একটা বিশাল চাপ পড়বে, তাই না? তার মানে আপনি যদি শ্রীলঙ্কার ওই ছবিটার কথা চিন্তা করেন, ওই সময় যে স্টিল ফটোগ্রাফগুলো আপনারা দেখছিলেন, আমরা দেখেছিলাম কি পেট্রোল পাম্পের সময় সামনে লম্বা সিএনজি লাইন, রান্নার গ্যাস নিয়ে হাহাকার। তার মানে কি এটা আমার জন্য একটা সেফেস্ট, মানে যেহেতু আমি প্রাতিষ্ঠানিক না, আমার জ্ঞান সীমিত, আমি যেহেতু বছরের অর্ধেক সময় ভালো ব্যবসা করলাম, ধরেন আমি আটকায় গেলাম মোবিল যমুনায়, বাট ইট উইল গিভ মি সাম ক্যাশ ডিভিডেন্ডস অ্যান্ড একটা সার্টেন পিরিয়ড অফ টাইম আই উইল গেট মাই রিটার্ন ব্যাক, বিকজ আমি আপনাকে বললাম এখানে আমার হাইপোথিসিস আপনার সেই 10,000 এসিভি গাড়িও আছে হিসাবের মধ্যে। কোম্পানির ইন্স্যুরেন্স স্টকগুলো হোল্ড করছেন যেগুলো ফ্লোর প্রাইসে বাবু ভাই, আপনাকে একটা কথা বলি, সবসময় আপনার ইউ মাস্ট হ্যাভ অ্যান এক্সিট প্ল্যান বাবু ভাই। যে কোনো শেয়ারে আপনাকে যদি এক্সিট প্ল্যান, আপনি যদি ওইখানেও আপনার লোভকে সংবরণ, আমি এর আগের অনুষ্ঠানেও বলেছিলাম, লোভকে সংবরণ করা। যেমন আপনি ধরেন পাকিস্তানের পারভেজ মোশাররফের কথা চিন্তা করে দেখেন, পারভেজ মোশাররফ সামরিক একটা কুয়ের মাধ্যমে ওদের দেশের ক্ষমতায় এসেছিল। ঠিক আমাদের দেশে সমসাময়িক একটা যখন একটা ঘটনা ছিল, মঈনুল আহমেদ 1/11 9/11, মানে ওই সময় সেও এসেছিল, তাই না? কিন্তু আপনি দেখেন পারভেজ মোশাররফের ফুল টেনিয়রে তাকে একটা না একটা সময় জেলের ভাত খেতে হয়েছিল, বিকজ হি ডাজন্ট হ্যাভ এনি সলিড এক্সিট প্ল্যান। বাট আমাদের মঈনুল আহমেদ সুন্দরভাবে সসম্মানে রিটায়ার করেছেন, ফ্লোরিডায় সেটেল ডাউন করেছেন। মানে সে জানে যে তার লিমিট কতদূর পর্যন্ত সে যাবে, অ্যান্ড হি হ্যাজ অ্যান এক্সিট প্ল্যান। জীবনের সফল যদি আপনি বলতে চান, শেয়ার ব্যবসা আপনার জীবনের বাইরে না। আমি বলেছি 80% ইজ সাইকোলজিক্যালি ড্রিভেন মার্কেট, 20% ইজ এ টেকনিক, অলরাইট? সো আপনাকে জানতে হবে যে ওয়েন টু এক্সিট। কারণ আমি যখন 50 টাকায় শেয়ারটা বিক্রি করেছি, তখন আপনি পেপারে নিউজ দিয়েছেন যে ভবন আসবে, ধরেন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এখন জেনারেল ইন্স্যুরেন্সের তো পেপারে নিউজ কি, প্রতিদিন পেপারে নিউজ করে কি, সবগুলা গাড়ি ফার্স্ট হ্যান্ড হবে ইন্স্যুরেন্সের, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, ভবনগুলো আসতে হবে ইন্স্যুরেন্সের আন্ডারে, সরকারি কর্মকর্তারা আসবে ইন্স্যুরেন্সের আন্ডারে। এটাই তো হেডলাইন। লেট ইট বি ব্রেথ। আপনি যদি এখন 50 টাকা এই শেয়ারটা এই জায়গায় নিঃশ্বাস প্রশ্বাস নেয়, কান ধরে উঠবস করা যায়, কান ধরে উঠা বসা, যেটা আমি শুরুতেই বলেছি। এবং বাংলাদেশের মানুষ কিন্তু খুব অস্থির, কোনো অপরচুনিটি সামনে পায়, ধরেন ওই যে আপনাকে বললাম ওই হাড্ডিসার ছেলেটা কেন দৌড়াচ্ছে, তারা কিন্তু সময় নিবে না। তা আমাকে সে যদি আরেকটা অপরচুনিটি দেয়, এবং আমি আমার নিজের বিশ্বাস যে সরকার ইলেকশনের আগে এরকম একটা জনগণকে একটা এক্সট্রা বার্ডেন দিবে না হয়তোবা, কারণ একটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে অনেক টাকা লাগবে। হয়তো ব্যাংকের ইন্টারেস্ট রেটেরও তো 9-6 ওই ব্যাপারটা উঠে যাচ্ছে। এখন যেটা সামনে হাইপ হবে কি, সামনে এখন আমরা উই আর টকিং অ্যাবাউট স্মার্টনেস, তাই না? বাট স্মার্টনেস টু মি ইজ এ ইনোভেটিভ আইডিয়াস। ধরেন ডিএসি যে অ্যাপসটা আপনাকে বানায় রাখছে, এত সুন্দর একটা বিল্ডিং নিকেতনে, তাদের বিল্ডিংটা আপনি গেছেন না বাবু ভাই? আপনি তো অবশ্যই গেছেন। ওই বিল্ডিংটার পিছন দিকে বাবু ভাই পুরো রানওয়েটা দেখা যায়। আপনি খালি চিন্তা করে দেখেন, আমার একটা সৌভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার। তো ওখানকার একটা রিভলভিং চেয়ারে ইউর টপ মোস্ট পোস্টে বসে আছেন এবং রানওয়ে দেখছেন আপনার অফিস থেকে। আপনার মাথায়
ক্রিয়েটিভিটিটা কিভাবে কাজ করবে, কারণ আমরা তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু 7-8% ব্রেনের ইউজ করি, তাই না? তা আপনি যদি এরকম একটা অ্যাপস আমাকে দিতে পারতেন যে আগামী 15 দিন আমি দেশের বাইরে থাকবো, আমি আমার শেয়ারের প্রাইসটা সিলেক্ট করে যাব যে অমুক জায়গায় যদি আসে তাহলে এটা বাই হয়ে যাবে, অমুক জায়গায় আসলে এটা সেল হয়ে যাবে, স্টপ অর্ডার যেগুলোকে বলে। বাট অ্যাপসটা এখন এরকম আসার কথা না। আমি আসলে আমি আসলে বিকজ আই এম ফেড আপ অফ দিস, আই নিড সাম ইনোভেটিভ, বিকজ আমরা সামনে যেই জায়গাটায় যাচ্ছি, ডিজিটাল থেকে স্মার্টনেসের দিকে যাচ্ছি, তাই না? ইট ডিমান্ডস অ্যান ইনোভেটিভ আইডিয়াস। চাকরিটাকে চাকরির মতো না, চাকরিটাকে আপনার ভালোবাসতে হবে, তাইলে আপনার মাথায় ইনোভেটিভ আইডিয়া। যেমন আমাদের বাংলা স্টক মার্কেটে খুব মানে ভেরি রেয়ার যে একটা লোক রিটায়ার্ড করে মানে ইস্তফা দিয়ে দিয়েছে। আপনার মনে আছে আরিফ খান ভাইয়ের কথা, আইডিএলসির বিশেষ কমিশনার হয়েছিলেন তিনি, স্বাস্থ্যগত কারণে উনি ইস্তফা দিয়ে, বিকজ হি ইজ এ ভেরি ডাইনামিক গাই। কারণ তারপরে সে তো আবার আইডিএলসিতে ব্যাক করেছিল। বিশ্বাস করেন, আমি যখন এরকম একটা লোককে দেখলাম খবরের কাগজের মাধ্যমে, আমার তো তার সঙ্গে কোনো পার্সোনাল রিলেশন নাই, আমি আইডিএলসি তাকে ফলো করা শুরু করলাম। মানে ফলো করো তার নিউজ অ্যাক্টিভিটিসগুলো তো নিউজের মাধ্যমে ফলো করা যায়। এরকম একটা টিভিতে দেখলাম তাকে তার উপস্থাপক বলছে, আপনারা তো আইডিএলসি খুব ভালো করছেন, আপনাদের এনপিএল এত কম। তো লেখটা খুব বোল্ডলি বলে দিল যে আমার থেকে আইপিডিসির এনপিএল খুব কম। আইপিডিসির দাম ছিল তখন 27 টাকা এবং আইডিএলসির দাম ছিল 36 টাকা। ওকে, 36 টাকা থেকে 37 মানে কত 70 টাকার মতো হলো, 27 টাকা থেকে তো 56 টাকা এখন প্রেজেন্টলি। কিন্তু আইপিডিসির এই যে লিডারশিপ টেকনিক, তার দেখেন আমি আপনাকে ইনোভেটিভ আইডিয়ার সুফলটা আমি বলার জন্য এই উদাহরণটা আনলাম এই কারণে যে আইপিডিসি এখন আইডিএলসি কিন্তু বিকাশের মাধ্যমে আপনি ওখানে সেভিং স্কিম খুলতে পারতেছেন। তার মানে কি, সমাজের একটা ক্ষুদ্র জনগোষ্ঠী ইচ্ছা করলে বিকাশ অ্যাকাউন্ট যদি থাকে, সে 500 টাকার মাধ্যমে আইডিএলসি একটা ডিপিএস স্কিম খুলতে পারে, তাই না? মানে হি ইজ দ্য পায়োনিয়ারের সঙ্গে থাকা। ঠিক একইভাবে আইপিডিসি কিন্তু করে নাই, হি ইজ নট এ পায়োনিয়ার। আপনি দেখেন হাফ ইয়ারলি পর্যন্ত আর্নিং, আইডিএলসির আর্নিং হচ্ছে 1 টাকা 80 পয়সার উপরে। আইপিডিসিও কিছু মানে ওদের টেকনোলজিক্যাল কিছু প্ল্যাটফর্ম করেছে, প্রচার হয়তো হয় 22 পয়সা ওর আর্নিং, তাই না? তার মানে 1 টাকা 80 পয়সা আর্নিং এ যদি আইডিএলসির আর্নিং এই ধরেন 6-9 এই কারণে যদি ফিনান্স সেক্টরটাও হয়, আমি বললাম যে অপরচুনিটি কিভাবে আসবে। আপনি যদি ইন্স্যুরেন্সের কথা বললেন, 50 টাকায় যে লোকটা ইন্স্যুরেন্সের ধরেন স্বপ্ন দেখতেছে, একটা সময় সে অধৈর্য হয়েও যেতে পারে, কারণ 1 টাকা 80 পয়সা আর্নিং, তার মানে বছর শেষে হতে পারে কত 3 টাকা 60 পয়সা। তার মানে এখন সে ফ্লোরে আটকা 45 টাকা 60 পয়সা, তার পি আসে কত 15। সে যে কোনোভাবে 4-এর উপরে চলে যায়। গত বছরের লাস্ট কোয়ার্টারে 1 টাকার উপরে ছিল ইপিএস। কোন ইন্স্যুরেন্স? লাস্ট আইডিএলসির। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পি আসতেছে কত? আপনার 45 টাকায় 4 টাকা পি মানে কত? আপনি 11 পিতে একটা শেয়ার কিনতেছেন। আমি যদি ফিউচার পিও হিসাব করি আইডিএলসির ক্ষেত্রে, ধরেন এই ফ্রি ফ্লোট ইন্টারেস্ট রেটে যদি তাদের আর্নিং সত্যিকারের বাড়ে, তাহলে 60 টাকা হইলেও তার পি আসে কত? 15। 80 হইলে 20, তাই না? তার মানে স্কোপ আছে উপরে যাওয়ার। এবং আপনি যদি বলেন যে সময় খুবই কম, যদি একটা সুন্দরভাবে একটা নির্বাচন হয়ে যায়, নির্বাচন পরবর্তী কিন্তু সব দৌড়, ধরেন এতদিন তো ধরেন ভয়ের চেটে ইনভেস্ট করতে পারেন বা কিছু হয়নি, তখন আপনি সময়, কারণ আপনাদের একটা অনুষ্ঠানে বলছে সময় কিন্তু খুব কম, তখন যদি আপনি বলেন যে একটু দাঁড়ান ভাই আমি উঠবো, তখন কিন্তু হয়ে যাবে এটা চলন্ত ট্রেনে উঠার মতো। যেটিতে আবার রিস্ক থাকে, স্টপ লস দিতে হয়, ইয়োর রিস্ক ইজ মোর হাই, কারণ নাথিং ইজ ইনশিওর। কিন্তু আমি বললাম যে জিনিসটা যদি এরকম হয়, কারণ আপনাকে ইন্ডেক্সটাকে বাড়াতে হবে কিন্তু হাই পেইড আপ শেয়ার দিয়ে। স্কোয়ার ফার্মা আপনার কাছে মনে হচ্ছে এখন আপনি নিজেও জানেন, এখন যদি আপনি পাশের দোকানের একটা লোককে জিজ্ঞেস করেন যে ফ্লোর প্রাইস উঠলে স্কোয়ার ফার্মার দাম কত হবে, ও বলবে 170 টাকা, মুখস্থ সবার। স্কোয়ার ফার্মা 170 টাকায় আসবে ফ্লোর প্রাইস উঠলে। ব্লকে লেনদেন হয় 201 টাকায়, 209 টাকা, 208 টাকা, 5 টাকায় হিউজ পরিমাণ লেনদেন হচ্ছে, তাই না? তার মানে 190 টাকায় আসলে মানে 100% ক্যাশ দেয় এই কোম্পানিটা, ডিভিডেন্ড নিল কত হবে? তা আপনার জন্য কি বসে থাকবে স্মার্ট ইনভেস্টররা যে 170 টাকায় আসবে তখন আমিও কিনবো উনিও কিনবে? ও হয়তো 200 টাকায় একটা সাইকোলজিক্যাল ফিগার আপনাকে সাপোর্ট দিয়ে দিবে, ও নিয়ে নেবে। কারণ ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে স্কোয়ার ফার্মা আছে। মানে আপনি বলতে যাচ্ছেন যে সবাই যেটা এক্সপেক্ট করে বাজার সেটা হতে দেন। এই মুহূর্তে যখন অনুষ্ঠান করছি, এই যে আমাদের এসিসি চেয়ারম্যান যে রোড শো করার জন্য চলে গেলেন, তাই না, সাউথ আফ্রিকায়, ঠিক এই মুহূর্তে তো মানুষজন এক্সপেক্ট করছে 6180 ইন্ডেক্স হবে, তারপর সে কিনবে, এবং তাই না? তার মানে জিনিসটা এরকম। কিন্তু বাংলাদেশের যে, আমি আপনাকে বলতে চাচ্ছি কেন বাবু ভাই, ঠিক এখন থেকে আর 1 সপ্তাহ আগের ঘটনা, বাংলাদেশ থেকে কতগুলো টাকা নিয়ে গেল, তাই না? ওই যে MLM কোম্পানিটা,
ইন দ্য নেম অফ ট্রেডিং, এমটিএফই। এমটিএফ ট্রেডিং, তাও জামালপুর, রিমোট নেত্রকোনা, এইসব জায়গা থেকে রিমোট আপনি অবাক হয়ে যাই আমি এটা পড়ার পরে। আপনারাও একটা অনুষ্ঠান করেছিলেন এটার উপর। তাই বললাম যে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জকে পরিচয় করার জন্য বিদেশ থেকে ফান্ড নিয়ে আসবে, এই জন্য সমানে কিন্তু রোড শো হয়ে যাচ্ছে। আপনাদেরই একটা অনুষ্ঠানে আমি দেখেছি যে লাস্ট 1 বছরে কিভাবে বিদেশি ফান্ড বাংলাদেশ থেকে চলে গেছে স্টক মার্কেট থেকে, 5 বছর। তাই না? ঠিক একইভাবে বাবু ভাই এখন অনেক স্কোপ কিন্তু আছে বাবু ভাই। আপনি যদি আমাকে আজকে পেপারে হেডলাইন দেন যে আইসিবিকে 5,000 কোটি টাকা স্বল্প সুদে ঋণ দিয়ে বাংলাদেশের স্টক মার্কেটকে উঠাবে, আমি কিন্তু বাবু ভাই 2010-এরও আগে থেকে স্টক মার্কেটে আছি। এটা আমাকে অত বেশি দেয় না, স্বস্তি দেয় না, কারণ আমি জানি এর থেকে বেশি টাকা। ধরেন আপনি একটা বস্তিতে যান, দেখেন ওরা সমবায় সমিতি বানাইছে, উইচ ইজ আনঅথরাইজড, চান্দা দেয়। 1 মাসে হচ্ছে রহিমের বাবা টাকা নেয়, 1 মাসে করিমের বাবা টাকা নেয়, 1 মাসে রহিমার মা টাকা নেয়। তারপর তারা ওই মানে আজিজ মোহাম্মদ সুপার মার্কেটে যে কোঅপারেটিভ সোসাইটিতে টাকা রাখে 11%, তারপর ওই কোঅপারেটিভ সোসাইটিও ভেঙে যায়, তারপর ওইটার সামনে বসে থাকে। তার মানে কি, মানুষজনকে আপনি মোটিভেট করতে পারছে। এটা বিরাট অংশকে, সমাজের একটা বিরাট অংশকে মানুষজন কিন্তু চাচ্ছে, দে আর লুকিং ফর অ্যান অপরচুনিটি টু ইনভেস্ট। তাই না? আমাদের যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, এরা বিভিন্ন জায়গায় রোড শো করে। আসলে ঘরের পাশের একটা শিশির বিন্দু আপনি ওকে অবজ্ঞা করতেছেন, বাট আপনি যদি এখন একটা বস্তিতে যান, ওদের জীবনধারা কিন্তু ডিফারেন্ট মাইডের। ধরেন এই মহিলাটাও কোনো বাসায় ছুটা কাজ করতেছে, তারও একটা ইনকাম 20,000 টাকার উপরে হয়তো বা, তাদের হয়তো 3টা বাচ্চা আছে, 2জন আবার গার্মেন্টসে কাজ একটা করে। মিউচুয়াল ফান্ড এইমস এনেছে আপনার, যে মাইক্রো সেভার্স মিউচুয়াল ফান্ড, এন্ড হিজ ড্রিম ইজ যে আপনার মাইক্রো আমি আপনাকে সেভার্স। বাবু ভাই মানে এটা আইডিয়ালসের একটা invest উদাহরণ করবে। দিলাম, যে ইনোভেটিভ আইডিয়া হইলে ওইটার একটা সুফল আপনার পাবেনই। আইডিয়ালসের আর্নিংই সেটা বলতেছে আমাকে। এপেক্স ফুটওয়্যার শেয়ার হোল্ড করছিলেন, হুম। আপনি ডু স্টিল হোল্ড দিস বাবু ভাই, অর সেল করেছেন, 256 বা টাকা, অলিম্পিক 400 কি টাকা। হোল্ড করছেন কিনা? না বাবু ভাই, আমি বের হয়ে গেছি 170 টাকা, কারণ অলিম্পিকে আমার টার্গেট প্রাইস ছিল 150। হ্যাঁ, কিন্তু আমি ভাবছিলাম যে র মেটেরিয়ালের দাম বাংলাদেশের কি, তবে বিস্কিটের সাইজটা ছোট করে ফেলছে, মানে দে কুড, যে কনজিউমার বেস শেয়ার, দে কুড শিফট দ্য কস্ট। বাট এখন বোধহয় আরেকটা নেগেটিভ নিউজ আসছে যে রাশিয়া বোধহয় চুক্তিটা নবায়ন করতেছে না, যে ওদের রেশন, যে ওরা যে র মেটেরিয়াল গমটা যে ওদের ইউক্রেনের বর্ডার দিয়ে পাস করতো, সেটা বোধহয় আর নবায়ন করছে না। তার মানে এতে ওয়ার্ল্ড ওয়াইডে আপনার গমের দামও কিন্তু বেড়ে গেছে, তাই না? এখন বাবু ভাই শেয়ার মার্কেট ইজ অলওয়েজ এন অপরচুনিটি, নাথিং ইজ দ্য লাস্ট ট্রেন। আমাকে যে ওই জিনিসটা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে, কারণ 170 টাকায় বিক্রি করেছেন অলিম্পিক। 113 টাকায় বাবু ভাই 45% ক্যাশ ছিল বাবু ভাই। যে সময়টা মানুষজন এই শেয়ারটাকে ফেলে দিচ্ছে, তখন কিন্তু ওইটার রেকর্ড ডেট ছিল না, রেকর্ড ডেট পেন্ডিং ছিল, 45% ক্যাশ ছিল বাবু ভাই। গট ইট। এপেক্স ফুটওয়্যার কততে বিক্রি করেছেন আপনি? বাবু ভাই অ্যাপেক্স ফুটওয়্যারটা আমার বিক্রি ছিল এবার 370-75 এরকম কোন একটা জায়গায়, 400 টাকা পর্যন্ত যেতে পারে, 400-র কাছাকাছি গিয়েছিল। এন্ড হ্যাঁ, ইট ইজ এ ভেরি স্মার্ট এক্সিট। বিকজ I must যে বললাম, say. আমার তো তখন ইন্স্যুরেন্সের শেয়ার আমি দেখছি বটমে। এই ঘটনাগুলো যখন হচ্ছে তখন ইন্স্যুরেন্সের শেয়ার ফ্লোরে 29 টাকা 20 পয়সায় আমার। সেগুলো বিক্রি করে আপনি ইন্স্যুরেন্স কিনেন? হ্যাঁ, কারণ আমার নাও তখন আপনার কি এখন কোনো ইন্স্যুরেন্স হোল্ডিং আছে? বাবু ভাই এখন আমার মধ্যে যে লাস্ট আপনি যে মানে দুষ্টু লোকরা যে ইন্ডেক্স ফালাই দিল, যেটা বললো আমাদের এসএসসি চেয়ারম্যান সাহেব, ওই সময় একটা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, এটার মধ্যে সামনে একটা রেকর্ড ডেট আছে, 12% ক্যাশ, 26 টাকা 90 পয়সার মতো নেমে ফেলছিল দুষ্টু লোকরা। তো আমি একটু কিনে ফেলেছি বাবু ভাই, কারণ হচ্ছে 12% ক্যাশ তো বাবু ভাই, কারণ সমসাময়িক লাইফ ইন্স্যুরেন্সগুলো আপনি আমাকে সবচেয়ে ল্যাগিং স্টক এটা, সবচেয়ে ল্যাগিং স্টক, এবং এটা কিন্তু বাবু ভাই 26 টাকা 90 পয়সা থেকে আপনার 34 টাকা যে আবার প্রেজেন্ট পাই, যে বললাম কানে ধরে উঠা বসা, ওই কানে ধরে ওঠে উঠা বসা করছে। কারণ এই রূপালী লাইফের কথাই ধরেন আপনি, 65 টাকা থেকে 70 টাকা 90 টাকা, তারপর 110 টাকা, তারপর একটা ঝাড়া, রাইট, দেন ইট হ্যাজ গন টু 220 টাকা, আরো বেশি 250 আর এখন আমাকে বলেন বাবা, এগেইন এটা আবার 210-20 টাকা আছে। ও কিন্তু রূপালী Sorry, লাইফের 110-20 মাটির নিচে টাকা। কোনো সোনার খনি পায় নাই, তাই না? এটা গত বছরও এরকম 71 টাকায় রেকর্ডেড প্রাইস ছিল, 18% ক্যাশ ছিল। বাট বাবু এই দিনে 26 টাকায় 12% ক্যাশ পাচ্ছেন 27 টাকায়, এটা কিন্তু আল্লাহর অশেষ রহমত। আপনি কি বিশ্বাস করেন যে এই যে হাই ইল্ড ল্যাগিং স্টক, এগুলো থেকে আপনি কোনো বাম্পার ক্যাপিটাল গেইন পেতে পারেন? আমি গত অনুষ্ঠানে আপনাকে লাফার্জের গল্প বলেছিলাম, তাই না? স্টিল ল্যাগিং। হ্যাঁ, জেড ক্যাটাগরি শেয়ার ছিল, বাট এটা 100 টাকার উপরে গেছিল 30 টাকা থেকে, তাই না? একমাত্র জেড ক্যাটাগরি শেয়ার যেটা কিনা রাইট শেয়ার অ্যাপ্রুভালের ক্ষমতা পেয়েছিল। আমার বাংলাদেশ স্টক মার্কেটে এখন অনেক শেয়ার আছে, আপনার একটু করে লো ক্যাপ টাইপ। আপনি লাফার হোল্ড করছেন? না আমার লাফার্জ নেই, আমি 100 টাকার উপরে এটা ছেড়ে আসছি। এটা তো আর এখন পর্যন্ত ইয়া নেই, বাট লাফার্জ কিন্তু খুব ভালো একটা কোম্পানি। সে কিন্তু তখন আমি যখন কিনছিলাম তখন নো ডিভিডেন্ড ছিল, তারপরে 5% দিত, এখন 35% দেয়।
66 টাকা। বাট আমার কাছে ওই যে বললাম, আমার কাছে মনে হয় কি বাংলাদেশে তো সব কনস্ট্রাকশন কাজ শেষ, সব ফ্লাইওভার এখন হুলস্থুল করে সরকার উদ্বোধন করছে, তাই না? টানেল শেষ, এটা বানানো শেষ, এটা বানানো। তবে আমার হচ্ছে একটুখানি ধরেন এই মূল্যস্ফীতির যুগে একটুখানি হয়তো বা মানুষজন একটুখানি কম খরচ করতে পারে কনস্ট্রাকশন ওয়ার্ক, ক্যাপিটাল ওয়ার্কে, হয়তো বা ইনভেস্টমেন্ট, তারপরে এটা ডিমান্ড একটু স্লো। তো আমি আদার অনেক অপরচুনিটি, মানে আমি বললাম যে মার্কেটে অলওয়েজ উইল গিভ ইউ অ্যান অপরচুনিটি। এখন অনেক অপরচুনিটি, যখন আমি সামনে অপরচুনিটি, এখন আমাকে এই খারাপ সময় আমি ব্র্যান্ডের সঙ্গে থাকতে চাই। কারণ আমার কাছে এমন একটা শেয়ার আমার কাছে এখন মনে হয় যে লাফার্জের মতোই অন্য একটা সেক্টরে আছে, ওইটার প্রাইসটা এমন একটা জায়গায় পড়ে আছে, রাইট? এটা 3টা কোয়ার্টার এপিএসি নেগেটিভ। আই এম নট টকিং অ্যাবাউট এসিআই, আই এম টকিং অ্যাবাউট সামথিং এলস। ইটস লিটল বিট লো ক্যাপ ইন নেচার। বলেন বা নামটা বলে কি বাবু, আমার তো এক্সপিরিয়েন্স স্টক মার্কেটে অত বেশি না, আমরা আপনার গল্পটাই না, শুনছি মানুষ আজকে। ক্ষতির শিকার আমি বলতেছি এটা, কারণ তখনও আমি যখনই মানুষকে বুঝে বললাম, আমি কি লাফার্জের নাম বলতাম, মানুষজন আমাকে বলতো যে বোকা। হ্যাঁ, তা এই বোকার কথাটা শুনে যায়, কারণ এটা কিন্তু মানুষজন, আমি জানি না এক একজনের এক, ধরুন আমি এই বছর যে পরিমাণ বিজনেস করেছি, এখন আই ক্যান টেক সাচ রিস্ক অলসো বিকজ আমার পোর্টফোলিও সাজানো শেষ। আমি কি পরিমাণ টাকা ডিসেম্বরে জুন ক্লোজিংয়ের উপর বেসিস করে পাবো ওইটা আমি অলরেডি জানি, তাই না? তার মানে আমি এখন ওই শেয়ারটা যখন দিচ্ছি, ওটা 3টা কোয়ার্টারই নেগেটিভ। কিন্তু ও আপনাদের নিউজ পেপারে হয়তো পাবলিশ হয়েছে কিছুদিন আগে যে ওরা একটা জিনিস বানাচ্ছে যেটার জন্য ওরা একটা সার্টিফিকেট পাবে, তাহলে লেদারের বলেই দিই নাকি বাবু ভাই, খুব বেশি তো ক্ষতির শিকার হবে না মনে হয়, বাট যেটা ইজ ভেরি রিস্কি, কাউকে কিনতে বা বেচতে পরামর্শ বাট এটা দিচ্ছেন খুবই না। রিস্কি। 3টা কোয়ার্টারই নেগেটিভ, অ্যান্ড দ্যাট ইজ অ্যাপেক্স ট্যানারি। স্লো ক্যাপ ইন নেচার, ইনক্লাইনেশন টু দ্য গভর্নমেন্ট একটু আছে কিছুটা, বাট কথা হচ্ছে যে ওর যদি ইটিএফ বোধহয় 4টা লেদার কোম্পানি বাংলাদেশে করছে, বেঙ্গল লেদার, ইটিপি যেটা পরিবেশ বান্ধবের সার্টিফিকেট তারা পাবে, এবং এটা হলেই তারা কিন্তু এক্সপোর্টে তাদের প্রাইসটা ডাবল হয়ে যাচ্ছে, তাই না? কম্পিটিটিভ প্রাইস পাচ্ছে। এবং এই একটা শেয়ার ধরেন সামনে যদি এনার্জির ক্রাইসিসও হয়, ট্যানারি ইন্ডাস্ট্রিতে অত বেশি কিন্তু এনার্জির ইউটিলাইজেশন নাই, কেমিক্যালের ইউজ করে, রিসোর্সটাও লোকালি, মানে র ম্যাটেরিয়াল, এটা বিদেশ থেকে এলসি খুলে আনতে হয় না, আমরা যে চারমার ফালাই দিই সেটাই ওরা নেয়। তার মানে আমার কাছে মনে হয় খারাপ সময় একটা রিস্ক নেওয়া আর কি, অলরাইট? তো এইভাবেই আপনার মানে আমি আশা করি মানে বাংলাদেশের স্টক মার্কেট ধরেন ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে তো অলরেডি ইলেকশন হয়েই যাবে, এবং আমরা হয়তো বা যেটা প্রত্যাশা করছি না তার থেকে ভালো কিছু একটা হয়েও যেতে পারে। মানুষ যেটা প্রত্যাশা, মানুষ তো মানে আমি 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 খুব পজিটিভ এই ব্যাপারে যে সামথিং গুড উইল হ্যাপেন বাবু ভাই। এবং আমরা আসলেই মানে এই যে আপনি শক্ত করে দমায় রাখলেন না শেয়ারটাকে, ওই একটা কথা যেটা আমি অনুষ্ঠানের শুরুতে বলেছেন, বোম্বার্স উইল অলওয়েজ গেট থ্রু। এই বোম্বারকে তার ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছানোর জন্য স্কট, এয়ার টু এয়ার রিফুয়েলার, অ্যাওয়াক্স, B-52 বোম্বার, এইভাবে একটার পর একটা রেভলিউশন হয়েছে, কিন্তু বোম্বার তার ডেস্টিনেশন পয়েন্টে গেছি। ওরিয়ন ইনফিউশন 1000 টাকা হয়েছি, লিগাসি ফুডওয়্যার তার প্রাইস করেছে, ফরচুন 15 টাকা থেকে তার প্রাইস করেছে, জিপিএইচ ইস্পাত 24 টাকা 70 পয়সা থেকে তার প্রাইস করেছে, প্রিমিয়ার সিমেন্টও দেখেন 46 টাকা থেকে কিন্তু একটা 70 টাকা পর্যন্ত গেল, তাই না? তার মানে শেয়ারের প্রত্যেকটা শেয়ারের একটা অদম্য শক্তি আছে, যদি কিনা আপনি হিসাব করে ওইভাবে বটমে কিনতে পারেন। এবং নিজের বাচ্চাকে যেভাবে মানুষ আবেদন করে, মনে আছে বাচ্চা যখন স্কুলে যায় প্রথম একটু যায় আগায় যায়, আবার পিছায় চলে আসে, আবার একটু আগায় যায়, পরের দিন আবার পিছায় চলে আসে। স্টকের প্রাইসও প্রথমবার একটা হাই করে, তারপর একটা হায়ার হাই হয়, তারপরে যেটা মানুষজন কল্পনাও করতে পারে না, ট্রেনটা যখন একটা মোটামুটি কনসলিডেশনের পরে অ্যাটলিস্ট টু ডেস্টিনেশন পয়েন্ট, তখন হয়তো মানুষের কাছে শেয়ারটা থাকেও না। এখন আপনি আপনার পোর্টফোলিও কিভাবে সাজাচ্ছেন? আপনি কি আমাকে আপনার অনুষ্ঠানে আসলে আপনি মানুষকে 100 লক্ষ টাকা দেন, 100 কোটি 100 কোটি টাকা আপনাকেও দেওয়া আমাকে হচ্ছে। কি দিবেন? হ্যাঁ, ইয়া, বাট বাবা এটা কি ইন্টারেস্ট দিতে হবে? না, ইন্টারেস্ট ফ্রি, রাইট। দেন আই উইল বাই সাম শেয়ারস অবভিয়াসলি, কারণ আমি আসলে বন্ডটা বুঝি না বাবু ভাই। আমার কাছে সবসময় মনে আছে সুকুক বন্ডের শুরুতে বাংলাদেশ ব্যাংককে একটা প্রজ্ঞাপন দিতে হয়েছিল যে অল ফিনান্সিয়াল ইনস্টিটিউট হ্যাজ টু বাউন্ড টু বাই 200 crores। তার মানে এই জন্য আমার কাছে মনে হয়েছিল ইট ইজ এ কন্ট্রোভার্সিয়াল থিং, বন্ড মার্কেট। আমি হয়তো মাঝখানে আপনাকে একবার ফোনও করেছিলাম ডিভিডেন্ড ইয়েল বোঝার জন্য। আপনারা একটা সিটি ইনভেস্টমেন্টের একটা প্রোগ্রাম করেছিলেন, বছরে 35% প্রফিট করা যায় বন্ডে। তা আমি বন্ডে তো যেতে পারবো না বাবু ভাই, আর ব্যাংকের ইন্টারেস্ট আমি বুঝি না বাবু ভাই, ভেরি সিম্পল। তা আমাকে স্টক মার্কেটেই থাকতে হবে বাবু ভাই। তা আমার এখন অপশন ইজ ভেরি, ধরেন আমি এখন পছন্দ করি একমি, আমি এখন পছন্দ করি ধরেন মোবিল যমুনা, হ্যাঁ আমি পছন্দ করি স্কয়ার ফার্মা, তো আমার আগের অনুষ্ঠানে আমি বলেই গেছি স্কয়ার ফার্মা আমার পছন্দের শেয়ার। ওই যে বললাম কিছু রিস্কি ইনভেস্টমেন্ট থাকবে,
ধরেন আমার একটা হসপিটালে কিছু থাকতে পারে, কারণ আমি এখন বিশ্বাস করি যে সামনে যদি ধরেন মানুষের টাকার অভাব হয়, মানুষ যদি কে কত সুইফট আপনার কস্টটাকে কনজিউমারের উপর শিফট করতে পারে। এখন একটা হসপিটালের বেডের চার্জ ধরেন আগে 150 টাকা নিত, ইচ্ছা করলে সে 250 টাকা করে দিতে পারে এবং কনজিউমারটা অ্যাকসেপ্ট করে নেবে। তার মানে এগুলোর একটা প্রফিটেবিলিটি থাকবে, কিছুটা লো ক্যাপ থাকবে, শেয়ারের সংখ্যা একটু কম থাকতে হবে, অলরাইট। এবং ফান্ডামেন্টাল টাচ বলতে আমি বুঝাচ্ছি কি অ্যাটলিস্ট নো ডিভিডেন্ড না, অ্যাটলিস্ট হি ক্যান গিভ এ ডিভিডেন্ড। ধরেন সিভিওর কথা যদি আমি বলি, হাঁটি হাঁটি পা করে সে হয়তো আগাবে, হ্যাঁ কিছুটা তো পেইন দিবে, বাট তো আপনার অ্যাপ্রোচটাকে আমরা বলতে পারি যে টেকনো ফান্ডামেন্টাল গ্রোথ সিকিং। এটা কেন আমি নিচ্ছি এখন, এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর আছে, কারণ এখানে আমি অনেকগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করছি, ম্যানেজমেন্টের সঙ্গে কম্প্রোমাইজ করছি অনেক জায়গায়, অনেক শেয়ারের ক্ষেত্রে, তাই না? তার ফিউচার গ্রোথ হবে কি হবে না এটা অলমোস্ট জুয়া খেলার মতো হয়ে যাচ্ছে জিনিসটা, বাট নিচ্ছি। এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য হবে না। আমি এই বছরের প্রথম 7 মাসে যে পরিমাণ প্রফিট করেছি, আই ক্যান ভেরি ওয়েল টেক সাম রিস্ক নাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তাই না? এখন যদি আমি ধরেন পুরা পোর্টফোলিও যদি স্কোয়ার ফার্মা কিনে রাখি কিংবা একমি কিনে রাখি, মুখস্থ শেয়ার, হ্যাঁ আমাকে হয়তো টাকা দিবে, ডিভিডেন্ড দিবে, বাট মার্কেটের যে ভাইব্রেশনটা কিন্তু আপনি উপভোগ করতে পারছেন না। আমি শুরুতে যেটা বলেছি, ক্ষুদ্র বিনিয়োগকারীর অনেকে হয়তো ব্লক ট্রেডে ট্রেডই করতে পারছে না, তাই না? তার মানে ব্লক ট্রেডের ওই 5 লক্ষ টাকার তার পুঁজি, তার টোটাল পুঁজি 5 লক্ষ টাকা। আমার খুব ভালো লাগবে যে মাননীয় চেয়ারম্যান সাহেব যদি অ্যাটলিস্ট ফ্লোর প্রাইজের নিচে ব্লকে যে ট্রেডটা হয় সেখানে যেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের টাকাটাকে ফ্রি করতে পারে, 50,000 টাকা লিমিটে নিয়ে আসা উচিত। তাইলে হয়তো কি জানেন, আপনি শুরুতে যে কথাগুলো বলতেছেন আপনার স্পিচে, দ্যাট আই এম প্রোটেক্টিং দ্য পিপলস মানি স্টক মার্কেট থ্রু গিভিং ফ্লোর প্রাইস, ওকে, তাদের ট্রেডগুলো ফ্যাসিলিটেট করা যেত আর কি। অবশ্যই, কারণ একটা লোকের কিন্তু বিপদ, আপনি দেখেন 1 বছর কিন্তু। আসিফ ভাই প্রোডিউসার সিগন্যাল দিচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, ভেরি ইনসাইটফুল এন্ড এনকারেজিং। বাবু ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং টিভিএস এর সমস্ত দর্শককে যারা আমার সেই প্রথম অনুষ্ঠানটা দেখেছিলেন। আমার রিটায়ারমেন্ট লাইফের পরে এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। আপনাদের সবার কমেন্টগুলো আমি পড়েছিলাম। উইথ অল রেসপেক্ট অ্যান্ড অনার, আই জাস্ট স্যালিউট অল অফ ইউ টু এনকারেজ মি, বিকজ আই এম অ্যাকচুয়ালি ডুইং নাথিং এক্সেপ্ট দিস স্টক মার্কেট। প্লিজ ডু প্রে ফর মি অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দর্শক, আহমেদ আসিফ আক্তার, তিনি তার ইনভেস্টমেন্ট হাইপোথিসিস দাঁড় করার আগে খুব লো রিস্কে, যখন পৃথিবীর সবচেয়ে বোকা ট্রেডার হিসাবে তখন নিজেকে তিনি মনে করেন, যখন এই শেয়ারটা কোনো ট্রেন্ড ট্রেডাররা কেনেন না, তখন তিনি খুব কম ঝুঁকি নিয়ে এই শেয়ারটা কিনে দীর্ঘ সময় অপেক্ষা করেন, এবং এই বছরের বিভিন্ন সময়ে যখন ফ্লোরে আটকা ছিল বেশ কয়েকটা শেয়ারের গল্প তিনি বললেন, সেগুলো বেশ চমৎকার প্রফিট হয়েছে, ইভেন 6 মাসও লাগেনি। তো তার অ্যাপ্রোচ, তিনি তার বাবা ট্রেন্ডি শেয়ারে একটু হায়ার রেটে কিনে বাই হাই সেল হায়ার সেগুলো করেছে, কিন্তু তিনি এতে অভ্যস্ত না। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে স্টপ লস দিয়ে কিছু লোকসান মেনে বের হতে হয়েছে আর কি। তো ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে তিনি তার অ্যাপ্রোচ আমাদের সাথে শেয়ার করলেন। আমরাও কম ঝুঁকির বিনিয়োগে অভ্যস্ত হতে পারি। পরের পর্বে দেখা হচ্ছে।